পাঠ করছি রূপান্বিতা রায়ের লেখা গল্প দূর দীপবাসিনী। আমার পিসিকে মোটটা ভালো লাগে না আমার। হ্যাঁ, নিজের পিসি, তবে নিজের হলে যে আপন হবে তার তো কোনো মানে নেই, তাই না? ক্লাস 5 থেকে আমি একটি বিখ্যাত মিশনারি স্কুলের হোস্টেল থেকে পড়াশোনা করেছি। সেই ছোটোবেলায় তো আমার ওই স্কুলে চান্স পাওয়া, আবাসিক হতে পারা যে কতটা গর্বের বুঝিনি, তাই কেঁদে ভাসিয়েছিলাম। তখন কিন্তু পিসি মাকে বলেছিল, বৌদি একটু ভেবে দেখো না, হোস্টেলে পাঠাতেই হবে রাজাকে। আর আমি যখন চলে যাই হোস্টেলে, আমার থেকে বেশি পিসিই কেঁদেছিল তখন। পিসি না, পিপি। তখন আমি পিসি ডাকতাম না। ছোটোবেলায় গাড়ি গাড়ি খেলতে গিয়ে পিসি পিপি করেছিল, সেই থেকে পিপি। তখন তো পিপির কাছেই থাকতাম আমি বেশিরভাগ। পিপির কাছে স্নান, খাওয়া, পড়াশোনা, এমনকি মায়ের পিঠি থেকে বাঁচানো সবটাই পিপি করত। আর আমি ভাবতাম পিপি আর আমি বোধহয় এক বয়সের। সে যাই হোক, ওসব পুরনো কথা এখন আর মনে পড়ে না, বা মনে পড়ুক আমিও চাই না। কেন চাইব? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যাকে পাশে পাইনি তাকে কেন মনে রাখবো আমি? কোন গুরুত্বপূর্ণ সময়? বলি তবে এক এক করে। পিসি মানে আমার বাবার নিজের বোন, বাবার থেকে প্রায় 12 বছরের ছোট। আমি যখন ক্লাস 5-এ মিশনারি স্কুলে পড়তে যাই, তখন পিসির কলেজে পড়া শেষ, আরও হায়ার এডুকেশনের প্রস্তুতি নিচ্ছে। শুনেছিলাম পড়াশোনায় খুব ভালো ছিল পিসি। শুনেছিলাম মানে মাই আমি দুষ্টুমি করলে পড়াশোনা করতে না চাইলে বলতো, দেখেছিস পিপি কত ভালো পড়াশোনায়, পিপির মতো হতে হবে তো। আর বাবা বই পড়তে পড়তে বা খবরের কাগজের শব্দছক সমাধান করতে করতে বলে উঠতেন, আহা মহুয়া, এভাবে ওকে চাপ দিও না। মা একটু হুম করে চুপ হয়ে যেতেন। তারপর কখনো সখনো বলে উঠতেন, পড়াশোনায় ভালো বলেই তো বোনের শত দোষও দেখতে পাও না তোমরা। ওই সুজয়ের সাথে কি কিছুই নেই ওর? কেন, তোমাকে কিছু বলেছে মামন? বলতে হয় না, বোঝা যায়। নইলে সুজয়ই বা রোজ রোজ আসে কেন? আর তোমার বোনই এত সম্বন্ধ আসছে, সবেতে না করছে কেন? মাত্র 22-23 বছর বয়স, এখনই কি বিয়ে করবে? হেসে উঠতেন বাবা। আমি 21-এ বিয়ে করেছিলাম। আহা মহুয়া, সে তো তোমার বাপের বাড়ি থেকে আমার মতো হীরের টুকরো ছেলে হাতছাড়া করতে চায়নি, তাই প্রাণ খোলা হাসতে হাসতে বলেছিলেন বাবা। হীরের টুকরো না আরও কিছু, বরং ভাইয়ের যে বন্ধুর সাথে মামনের সম্বন্ধ আনলাম, সে ছিল সত্যিকারের হীরের টুকরো। দুবাইতে ভালো চাকরি করে। ওরে বাবা, দুবাইতে যা গরম, আমার বোন থাকতে পারতো না। বাবা মায়ের খুনসুটির মাঝেই আমি ভেবেছিলাম পিসির বিয়ে হয়ে গেলে দুবাই চলে যাবে, তাহলে আমার কি হবে? তার থেকে সুজয়, যাকে আমিও পিপির দেখা দেখি নাম ধরেই ডাকতাম, সেই আমার পিসে হোক বরং। তখন কত মজার দিন ছিল। তারপর থেকেই যে কি হয়ে গেল আমাদের বাড়িটায়। ক্লাস 7-এর গরমের ছুটিতে বাড়ি এসে শুনি আমার দাদুভাই খুব অসুস্থ। আগের মতো রামায়ণ মহাভারতের গল্প বলতে পারেন না। গল্প কি বলবেন, আমাকেও চিনতে পারেন না। আমাকে আমার বাবা ভাবেন। একদিন নাকি বাইরে বেরিয়ে বাড়ি খুঁজে পাচ্ছিলেন না কিছুতেই। ভাগ্যিস একজন চেনা মানুষ দেখা পেয়েছিলেন, তাই বাড়িতে দিয়ে গেছিলেন। আমাদের হাসিখুশি বাড়িটাও তখন থেকে বদলে যেতে শুরু হলো। দাদুভাই কাউকেই চিনতে পারতেন না, শুধু ঠাম্মি খেতে দিতেন বলে হয়তো। তারও 2 বছর পরে আমার 9-এর অ্যানুয়াল পরীক্ষার ঠিক আগে দাদুভাই চলে গিয়েছিলেন। ততদিনে তো একটু বড় হয়ে গেছি, বড়দের চেহারাগুলো একটু একটু বুঝতে শিখছিলাম। পিপি যেন একটু চুপচাপ হয়ে গেছিল। আসলে দাদুভাইয়ের যা রোগ ছিল, বাড়িতে থাকা মানুষগুলোর উপর ঝড় বয়ে যায় অনেক বেশি। প্রায় সেই সময় ঠাম্মি আমাদের বাড়িটা বিক্রি করে 2টো আলাদা ফ্ল্যাট কিনেছিলেন। একটা বাবা মা আর আমার, আর একটা পিপি আর ঠাম্মি। ওপর আর নিচে 2টো ফ্ল্যাট। তখন তো খুব কষ্ট হয়েছিল। এখন ভাবি, ভাগ্যিস ঠাম্মি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, নইলে পিসির সাথে এক বাড়িতে থাকতে গেলেই তো হয়ে যেত একেবারে। আমি যখন কলেজে, সেই সময় ঠাম্মিও চলে গেলেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। পিসি বুঝতেও পারেনি, সারা রাত পাশের ঘরেই শুয়েছিল। সকালে উঠে ঠাম্মি ওঠেনি দেখে খোঁজ নিতে গিয়ে দেখে। আবার কলেজ পাশ করে MBA-তে ভর্তি হলাম। বাবার কোভিড হলো, বাবাও চলে গেল মাত্র 50 বছর বয়সে। সেই থেকে শরণ্যা বিশ্বাস আরও পাল্টে গেল যেন। আমরা দোতলা, পিসি একতলা।
তাও একবারও আসে না। চোখাচোখি হলে একটু হাসে, ওইটুকু। বিয়েটাও তো করলো না। সেই সুজয়ের কি হলো কে জানে। সকালে অফিসে বেরিয়ে যায়, রাতে ফেরে। কোনো ছুটির দিনও বেরোতে দেখি না, খালি নিজেকে নিয়েই থাকে। আত্মসর্বস্ব মানুষ একজন। রাগ হয় খুব আমার। তবে মায়ের কাছে শুনেছি আমাদের আর্থিকভাবে সাহায্য করে। কত দেয় আমি জানি না, জিজ্ঞেস করিনি। আজ আমার অফিস ছুটি ছিল। বহু কষ্টে একটা মোটামুটি ঠিকঠাক চাকরি পেয়েছি, যেখানে মাসের দ্বিতীয় আর চতুর্থ শনিবার ছুটি থাকে। এই মাসেই জয়েন করেছি, তাই একটু দেরি অবধি ঘুমানোর প্ল্যান ছিল, কিন্তু ঘুম হলো কই। একেই তো সকাল 8:30টাও বাজেনি, এদিকে সূর্যি মামা পুরো আগুন ছোটাচ্ছে। কোনো ক্রমে কানের কাছে একটা বালিশ নিয়ে শুয়েছি, কিন্তু এই বেটা কলিং বেলের আওয়াজ শুতে দিলে তো। তাও আমাদের বাড়ির কলিং বেল না, পিসির বাড়ির। ক্যাটর ক্যাটর বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে। আমার ঘরের নিচে পিসির ঘর, আর মা এই সাত সকালেই ব্যালকনির দরজা খুলে দিয়েছে, তাই আওয়াজটা আসছে। তাও ওই দিক ফিরে ঘুমাবার চেষ্টা করছিলাম, কানে এলো মায়ের গলা। কি হলো ভাই? দেখুন না, অনলাইনে কিছু জিনিসের অর্ডার দিয়েছিলেন ম্যাডাম, দরজা খুলছেন না। ও, উনি তো একা থাকেন, হয়তো বাথরুমে গেছে। তাহলে আমি কি সিঁড়িতে রেখে যাব? যেতে পারেন, বেরিয়ে এসে নিয়ে নেবে। ওকে ম্যাডাম। এত কচকচিতে ঘুমটা পুরোটাই শেষ। বেজার মুখে উঠে ব্রাশ করছি। মা বলে উঠল, রাজা, নিচে সবজিওয়ালা এসেছে, একটু গিয়ে দেখ তো পেঁপে আর কাঁচা আম আছে কি না। এই গরমে আর কিছু খাওয়া যাচ্ছে না তো। তুমি যাও না, আমি নাইটি পরে আছি। তাতে কি হয়েছে? না, নাইটি পরে আমি নিচে যাই না। যা না বাবা, এমনিতেই আজ শনিবার, নিরামিষ রান্না, একটু টক ডাল হলে শান্তি। বাধ্য হয়ে আমার বারমুডার উপরে একটা টি শার্ট পরে নিচে গেছিলাম। যাবার সময় দেখি পিসির অর্ডার দেওয়া সব কিছু সিঁড়ির ওপরেই পড়ে আছে। মায়ের কথা মতো সব কিছু এনে চেয়ারে আরাম করে বসলাম। মা চা এনে দিলেন। একটা আরামের চুমুক দিয়ে কি মনে হতে বলে উঠলাম, নিচের ঘরের অর্ডার দেওয়া জিনিসগুলো সব পড়েই আছে সিঁড়ির উপর। সে কি, আধ ঘন্টার উপর হয়ে গেল তো। বেল শুনতে পাইনি বোধহয়, বা কোথাও যায়নি তো। হতে পারে, বলে চায়ে চুমুক দিলাম আমি। উফ, জিভটা পুড়ে গেল যেন। আর তখনই মাথায় এলো একটা কথা। হতে পারে বললাম বটে, কিন্তু যে জিনিসগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো তো সবই ওই অ্যাপ থেকে, যেখানে 10 না 12 মিনিটে ডেলিভারি দেওয়া হয়। তাহলে তো বাড়িতেই আছে, এখনও দরজা খোলেনি কেন? মাকে কিছু না বলে নেমে এলাম নিচে। এই বাড়িতে আরও ফ্ল্যাটে লোকজন আছে, সিঁড়িতে রাখা জিনিস দেখে ফালতু ঝামেলা করতে পারে। কলিং বেল বাজিয়েই যাচ্ছি, কোনো সাড়া নেই। ফোনটা পকেটেই ছিল, কল করলাম। বেজে গেল, কেউ ধরছে না। একটা কুডাক দিচ্ছে যেন মনে, কিছু একটা খারাপ লাগা যেন। কী রে, কী হলো? দরজার মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো মা আমাকে। বুঝতে পারছি না গো, ফোনও বেজে যাচ্ছে। কোনো বিপদ আপদ হয়নি তো? বুঝতে পারছি না। আবার কল করলাম, সেই এক, কেউ তোলেনি। এই যে, আমার কাছে একটা এক্সট্রা চাবি আছে। মা এসে চাবিটা ধরিয়ে দিল। ভাগ্যিস ছিল চাবিটা। ঘরে ঢুকে দেখি বাথরুমে পড়ে আছে পিপি, রাত পোশাক পরা। ফোনটা ডাইনিং টেবিলের উপর রাখা, অচেতন। ততক্ষণে একতলায় যে আরেকটি ফ্ল্যাট আছে সেখান থেকেও বেরিয়ে এসেছে লোকজন। কেউ একটা অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছিল। কাছাকাছি একটা হাসপাতালও আছে, সেখানে নিয়ে গেলাম। মাকে আনার ইচ্ছে ছিল না আমার, কিন্তু উপায়ও তো নেই, তাই নিয়েই এলাম। এমন আত্মমগ্ন মানুষ যে কারোর সাথে সম্পর্ক রাখে না। আগে তো কত প্রাণের বন্ধু আসতো ওই বাড়িতে, এখন তো কেউ আসে না। খালি অফিস আর বাড়ি, এই নিয়েই জীবন। কি করে যে পারে কে জানে। রিসেপশনে বসে নিজের মনেই ভাবছিলাম কথাগুলো, তখনই ডাক্তারবাবু এলেন। আপনি কে হন ওনার? ভাইপো। ওকে, আর কেউ নেই বাড়ির? আমার মা এসেছেন, উনি বিয়ে করেননি। ওকে, ভালো সময় রেস্কিউ করেছিলেন আপনারা। পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, স্টিচ দেওয়া হয়েছে। কেন পড়ে গেলেন সেটা বোঝার জন্য কিছু টেস্ট করতে হবে, অবজারভেশনে রাখতে হবে। এমনি ভয়ের কিছু নেই তো স্যার? সেটা তো সিটি স্ক্যান রিপোর্ট এলে বোঝা যাবে। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্স আছে তো? আমি তো ঠিক জানি না, খুঁজে দেখুন একটু, না হলে কিন্তু খরচ অনেকটাই হবে, বলে চলে গেলেন উনি।
দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরলাম। তারপর মায়ের কাছে গিয়ে বললাম, তুমি থাকো, আমি একটু বাড়ি যাচ্ছি। কেন? আর ডাক্তারবাবু কি বললেন? সিটি স্ক্যান করা হবে, রিপোর্ট এলে বুঝতে পারবেন। এমনি মাথা ফেটেছে, কিছুটা স্টিচ পড়েছে। তুই বাড়ি যাচ্ছিস কেন? হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা খুঁজে দেখতে হবে না? নইলে তো অনেক খরচ, বলে বেরিয়ে এলাম আমি। চাবি দিয়ে দরজা খুলে ঢুকলাম। এ বাড়িতে খুব একটা আসিনি আমি। পিসেই চাইনি হয়তো, নইলে আমি তো বাবা চলে যাবার পরে দমবন্ধকর সেই সেকেন্ড ওয়েভের দিনগুলোতে এসেছিলাম। পিসি, আচ্ছা তুই যা, বলে বের করে দিয়েছিল আমাকে। এখন সেই আমাকেই সব করতে হচ্ছে। একটু রাগ, একটু হতাশা নিয়ে দাঁড়িয়েছিলাম। কোথায় রাখতে পারে হেলথ ইন্স্যুরেন্সের কাগজ? ফোনে কোনো নাম্বার থাকে যদি? ডাইনিং টেবিলের উপরেই ফোনটা ছিল এখনও। স্মার্টফোন লক করা, 4টে সংখ্যার পিন দেখাচ্ছে। কি হতে পারে? 4টে 1, 4টে 0, 6969। উদ্দেশ্যহীনভাবে টাইপ করতে গিয়ে ফোনটা লক করে ফেললাম আমি। উফ, হতাশা এবার মাত্রা ছাড়াচ্ছে আমার। সামনেই একটা ড্রয়ারওয়ালা শোকেজ আছে ঘরে। এটা ঠাম্মির ছিল, আমার ছোটোবেলা থেকে দেখে আসা জিনিস। এটাতে কাগজপত্র থাকতে পারে। একটা ডায়েরি বেরোলো, আর কোনো ফাইল কিচ্ছু নেই এটায়। ডায়েরিতে অনেক সময় ফোন নাম্বার টাম্বার তো থাকে, তাই ডায়েরিটা খুললাম। ফোন নাম্বার নেই, কিছু লেখা আছে, 2-1 বাক্য, 1-2 ছবি। হাতে একটা দরকারি কাজ, তাও পড়তে শুরু করি। কোনো দিনক্ষণ নেই। আজ সুজয় আমাকে প্রপোজ করেছে। হে হে, ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তখন। আই লাভ ইউ বললো না আই লাভ ইউ কে জানে। আমিও বলে দিয়েছি আগে আমার বাড়িতে অ্যাপ্রুভাল পেতে হবে, তারপর অন্য কিছু। পরীক্ষাটা ভালোই হয়েছে। বাড়িতে বলিনি যদিও, সারপ্রাইজ দেব। হায়ার এডুকেশনের নামে সোজা বিদেশ। আশা করি স্কলারশিপ পেয়েই যাব। রাজাকে দাদারা বোর্ডিং স্কুলে দিয়ে দিচ্ছে। ও নাকি ম্যানার্স শিখছে না, দুষ্টুমি করছে বেশি বেশি। রেগে গেলে থুতু ছিটোয়। আমার মনে হয় ওর কিছু একটা সমস্যা আছে, ওকে কেউ বুঝতে পারে না। কই, আমার কাছে তো লক্ষ্মী হয়ে থাকে। এত করে বলছি, কেউ শুনতেই চাইছে না। বৌদি আমার জন্য সম্বন্ধ এনেছে একটা। আমি একদম রাজি না। ওই সুজয় পাগলা কেঁদে ভাসাবে তাহলে। রাজা আজ হোস্টেলে গেল। আমার মন খারাপ খুব। আবার মা বলে কি না মায়ের চেয়ে পিসির দরদ বেশি। আমার কিচ্ছু ভাল লাগছে না। বাবা ভালো নেই, কাল নবীন সঙ্গের ওখানে গিয়ে হারিয়ে গেছিল। বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। ভাগ্যিস যুগল কাকু দেখেছিল। ডাক্তার দেখাতে হবে বাবাকে। দাদা বলছে ভীমরতি, কিন্তু আমার ঠিক লাগছে না। বাবার ডিমনেশিয়া ধরা পড়ল, আর আমারও সিলেকশন মেল এলো। এখন বাবাই আমার প্রায়োরিটি। একটা চাকরি খুব দরকার। জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। রাজা এসেছে আজ। স্কুলের গরমের ছুটি পড়েছে। দাদুভাই ওকে চিনতে পারেনি বলে কাঁদছিল বাচ্চাটা। কত বোঝালাম দাদুভাই অসুস্থ, কিন্তু মন কি আর মানে? চাকরির বাজার খুব খারাপ, কিছু পাচ্ছি না। তবু চেষ্টা তো করতেই হবে। দাদা একা কেন টানবে? আজ বাবা চলে গেলেন, মুক্তি পেলেন। ওম শান্তি। ভালো থেকো বাবা, আর বুকের মাঝে থেকো প্লিজ। একটা চাকরি পেয়েছি, ভালোই মোটামুটি। বাবাই করে দিলেন হয়তো। বাবার কাজটাও মিটল না, অশান্তি শুরু হয়ে গেল। মা থরথর করে কাঁপছিল আজ। মা ঠিক করেছে বাড়িটা বিক্রি করে দেবে। আমার ছেলেবেলাটা বিক্রি হয়ে যাবে। 2টো ফ্ল্যাট কেনা হয়েছে, একটা 3 BHK দাদার নামে, অন্যটা মায়ের নামে। মুখে না বললেও আমি বুঝি মা দাদাকে বেশি ভালোবাসেন, আমাকে যেমন বাবা বেশি ভালোবাসতেন হয়তো। এরপরেও অজস্র এন্ট্রি, কটা পাতা পেরিয়ে যায়, একটা লেখায় চোখ আটকে যায়। মা গো, আমার পাশে শুয়ে তুমি চলে গেলে, আমি বুঝতে পারলাম না। এত অভিমান ছিল তোমার মা? আমি তোমার এত অযোগ্য, অবাধ্য মেয়ে। দাদা মায়ের এই ফ্ল্যাটটার অর্ধেক টাকা চাইছে। আমার হাতে যে একদম টাকা নেই। খুব ক্লান্ত লাগছে। এই বয়সে মা বাবা কেউ নেই। এটাই আমার কপাল। সুজয় এতদিনে একটা ভালো চাকরি পেল, খুব খুশি আমি। একটা অদ্ভুত রোগ এসেছে, করোনা, COVID-19। সারা বিশ্ব ঘরে বন্দি।
চাকরিটা না থাকলে যে কি হবে। রাজার এমবিএ পড়ার জন্য কিছু টাকা লাগতো, দাদার হাত খালি। আমি অ্যাকাউন্ট খালি করে দিয়ে দিলাম। সুজয় ফোন করেছিল, ওর বাড়িতে আমাকে রবিবার ডেকেছে। লজ্জা লাগছে, একে এই বিশ্রী রোগের সময়, তারপর এত দূর। আজ খুব মন খারাপ। সুজয়ের বাড়ি গেছিলাম, ওর মা আমার বাবা মানেই জেনে কেমন যেন একটা করলেন। আজ অফিস থেকে আমাকে পিঙ্ক স্লিপ ধরিয়ে দিল। 7 বছর চাকরির পর ওদের মনে হয়েছে আমাকে আর দরকার নেই। রাজাটা কেমন চুপচাপ হয়ে গেছে। সারা পৃথিবী একদিকে, ওরও আমার কাছে একদিকে। দাদার কোভিড হয়েছে, কোনো ক্রমে হাসপাতালে বেড পাওয়া গেছে। ভাগ্যিস আমার চেনা ছিল ওখানে। ঠাকুর, তুমি যদি থেকে থাকো আমার দাদাকে ঠিক করে দাও, যতই রাগারাগি হোক না কেন। ও ছাড়া যে আমার কেউ নেই ঠাকুর। দাদা সিরিয়াস, আমি আর পারছি না। দাদা চলে গেল মাত্র 50-এ। তোমার এ কেমন বিচার ঠাকুর? দাদা নাকি আমার চেনা হাসপাতালে ভর্তি হয়েছিল বলেই চলে গেল। আমি নাকি দাদাকে খেয়েছি। হয়তো সেটাই সত্যি, আমি খেয়ে ফেলেছি দাদাকে, বাবাকে, মাকে, সবাইকে। সুজয়কেও খেয়ে ফেলবো আমি আমার কাছে এলে। আমি একটা ডাইনি। রাজাকে আমার কাছে আসতে দেওয়া যাবে না। ওর যদি কিছু হয়ে যায় আমার কাছে থাকলে। ঠাকুর, তুমি নেই নেই নেই। একটা মানুষের উপর এত অত্যাচার করতে পারতে না থাকলে। আমি যদি ডাইনি হই আমার একাই বাঁচা উচিত। আজ থেকে রাজা বা বৌদির সাথে কোনো সম্পর্ক রাখবো না। না না না, আমার কষ্ট হবে, তাও পারতে হবে। আমার জন্য যদি ক্ষতি হয়। রাজা এসেছিল, কি বাজে ব্যবহার করে বের করে দিলাম ওকে। কান্না পাচ্ছে খুব, নরম মনের ছেলে। আহা, কষ্ট পেয়েছে খুব। বাবুরে, তোর ভালোর জন্যই পিপি এমনি করছে। সায়নী আর রাধিকার সাথেও যোগাযোগ বন্ধ করে দিলাম। ওদের আঁতে ঘা দিয়ে বললাম ওরা আমার মতো ভালো চাকরি করে না, তাই ওদের সাথে আমার স্ট্যান্ডার্ড মেলে না। জানি এই কথায় সবার কষ্ট হয় মাত্রাতিরিক্ত। রাজা খুব রোগা হয়ে গেছে। আমার নজর পড়েছে কি? আর বাঁচতে ইচ্ছে করে না। সুজয় মেসেজ করেছিল, এতদিন পরেও অপেক্ষায় আছে ও। কেন বুঝতে চাইছে না? আমি থাকলে ওর ক্ষতি হবে। রাজা বোধহয় কোনো সমস্যায় আছে, চাকরি সংক্রান্ত। মালহোত্রা গ্রুপে আমার চেনাশোনা এত, একবার কথা বলে দেখব। ও ছাড়া আমার আর কে আছে? 40 হয়ে গেল, বুড়িই তো হয়ে গেলাম। শুধু অপেক্ষায় আছি, কবে বাবা মায়ের মামন হয়ে ওদের কাছে আবার চলে যেতে পারবো। এটাই শেষ এন্ট্রি। চোখ জলে ভেসে যাচ্ছে আমার। ড্রয়ারে হাত ঢুকিয়ে আর একটা শক্ত মতো কিছু পেলাম। একটা অ্যালবাম, আমার ছোটোবেলার কত ছবি সেখানে। পাশের ড্রয়ারটা খুললাম, আমার আঁকা ছবি। ছোট একটা বল, হোস্টেল থেকে পিপিকে পাঠানো চিঠিতে ভর্তি, সব যত্ন করে রাখা। খুব অভিমান হচ্ছে এখন আমার। পিপি, তুমি খুব ভালো পিপি। এত কষ্ট একা সয়েছ কেন পিপি? কেন কেউ তোমাকে একটু আদর করে সোনা মেয়ে বলে দেয়নি? এত দায়িত্ব সব একা সামলেছ, আর নিজেকে শক্ত খোলসে গুটিয়ে রেখেছ। পিপির ফোনটা তুলে নিই। আমি বুঝতে পারছি এটার পাসওয়ার্ড কী। আমার জন্মদিন বা জন্মসাল। হ্যাঁ, খুলে গেল ফোন। হেলথ ইন্স্যুরেন্সে ফোন করে ডিটেলসটা নিয়ে নিলাম। তারপর সুজয়ের নাম্বার খুঁজতে শুরু করলাম। এই তো সুজয় পাগলা নামে সেভ করা। ফোনটা বেজে যাচ্ছে। হঠাৎ কাঁপা কাঁপা গলায় শুনি, শরণ্যা? আমি রাজা। রাজা? ও ঠিক আছে তো? আগে বলো, তুমি কি পিপিকে এখনও ভালোবাসো না মুভ অন করে গেছো? শরণ্যার থেকে মুভ অন? এ জীবনে আর পারলাম কোথায়? তাহলে প্লিজ জীবনসাথী হাসপাতালে চলে এসো। পিপির খুব দরকার তোমাকে। বুক ভরে নিঃশ্বাস নিলাম আমি। পিপিকে ভালো রাখতেই হবে আমাকে। আমার পিপিকে ভালো থাকতেই হবে, থাকতেই হবে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।